সালাউদ্দিন সাহেব আসছে ভারত থেকে ট্রেনিং নিয়ে। আসার পরে আমি এখন পর্যন্ত যত কিছু দেখতেছি সবগুলোই ভারত বান্ধব নীতি এস্টাবলিশ করার চেষ্টা করতেছে বিএনপি। আমি এটার ঘোর বিরোধিতা করি। একজন বিএনপি সরকার অ্যাকচুয়ালি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ক্ষমতায় এসছে। আমরা সবাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা দেখেছি। আবার আমরা নরমালি সিকিউরিটি বা অন্যান্য জিনিসপত্র নিয়ে বললে এটার মধ্যে আমার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে। এখানে সংসদ এবং এই রিলেটেড ব্যাপারগুলো মানে আমি বলব যে আমি সংবিধান কোনো বিশেষজ্ঞ বা এই ধরনের কোনো কিছু না। সো আমি যেটা বলব একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার মতামতটা দিব। এটা ভুল হোক আর রাইট হোক এটা আমি এটার দায় নিব। সেটা হচ্ছে আমি মনে করি যে আ সরকার যে এই অধ্যাদেশ বাতিল করতেছে এটা একটা জনগণের প্রতি একটা অন্যায় করতেছে এবং এটার যদি অন্যায় শেষ পর্যন্ত এটা করে এটা জনগণ মেনে নেবে না। মনে রাখতে হবে যে এখানে ৭০% লোকজন যে ভোট দিয়েছে আ এটা হচ্ছে সরাসরি আমি ভোট দিয়েছি। আমি যারা প্রবাসী ছিলাম তারাও সরাসরি ভোট দিয়েছি। অতএব এইটাকে যদি আপনি হাইকোর্টে এটা বাতিল করার জন্য হাইকোর্টেও নিয়ে যান, হাইকোর্ট এটা করতে পারে না। কারণ 70% লোককে সাক্ষী নিতে পারবে না তারা। যে সাক্ষী নিয়ে যে আপনি যে জিনিসটা বলেছেন যেটা ভুল না ঠিক। অতএব এখানে হচ্ছে দেশের আইন অনুযায়ী আমি মনে করি জনগণই হচ্ছে প্রধান শক্তি। আর জনগণ যদি প্রধান শক্তি হয় এই গণভোট বাংলাদেশের প্রতিটা জনগণ নিজে ভোট দিয়েছে। এটাই হচ্ছে চরম সত্য। এবং আমরা যেটা দেখেছি, আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি শকড হয়েছি সেটা হচ্ছে আমি দেখেছি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন যে ইনিশিয়াল স্টেজে আমরা দেখেছি যে বিএনপির লোকজন গ্রাউন্ডে তারা এই না ভোটের পক্ষে প্রচারণা করতেছে। তারপরে আমি দেখলাম তারেক রহমান হা ভোটের পক্ষে প্রচারণা করেছেন। আলহামদুলিল্লাহ, দিস ইজ গুড। উনি হা ভোটে প্রচারণা করে এখন একটা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে যদি এখন বলেন যে এই অধ্যাদেশটা সঠিক না, এটা আমরা মানি না, তাহলে আমি তো আহ, আমরা সবাই জিয়া পরিবার নিয়ে আমরা খুব গর্ববোধ করি। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন এক কথার মানুষ, একজন সিরাতুল মুস্তাকিমের মানুষ, একজন ভালো লিডার, দেশকে নেতৃত্ব দিয়েছেন ক্রাইসিস টাইমে। সেম ম্যাডাম খালেদা জিয়া দিয়েছেন। সেইখানে যদি তার সন্তান এসে প্রথমেই জনগণকে বলে যে আপনারা হাতে ভোট দেন, তারপরে ক্ষমতায় এসে বলে যে এটা অধ্যাদেশ বাতিল, এটা থেকে জনগণ আমরা কি দেখলাম? আমাদের কি বিএনপির নেতৃত্বের প্রতি এটাতে আস্থা আসবে? আমাদের আস্থার প্রথমটাই তো চলে গেল যে আমের এখানে তারেক রহমান যিনি ইয়ার আগে বলেছেন, নির্বাচনের আগে বলেছেন হাতে ভোট দেন, আর এখানে হাতে যে 4টা স্পেসিফিক বিষয় ছিল এটার মধ্যে সংস্কার টস্কার সবকিছু ছিল, এইটা আপনারা বলতেছেন এখন বাতিল। অতএব আমি মনে করি এটা বিএনপি দল হিসাবে এবং তারেক জিয়া ব্যক্তি হিসাবে আহ, তার সুনাম চরমভাবে ক্ষুণ্ণ করেছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে গুম নিয়ে যে একটা অধ্যাদেশ হয়েছিল যেটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার সময়, এইটা মেইনলি ছিল হচ্ছে যারা ক্ষমতাধর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত তারা বিভিন্ন লোককে গুম খুম নিয়ে তাদেরকে দিত। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিতে চাচ্ছেন বা সম্ভবত করে দিয়েছেন, আমি জানি না এই জিনিসটা কেন হবে। আমি তো আশা করেছিলাম যে বিএনপি ক্ষমতায় এসছে, এখন সব আইনের শাসন জারি হবে। এখন যে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয় নাই, যখন কতগুলো সরকারি চাকরিজীবী অফিসার যখন যে কোনো ধরনের, আমার এখনো মনে আছে আমরা তো এরশাদের পতনের পরে হইলাম কমিশন হইলাম, তখন জেনারেল ওয়াহেদ সম্ভবত ছিল, তার নামে একটা মামলা হয়েছিল, দুর্নীতির মামলা। যেদিন হয়েছে সাথে সাথে তাকে চাকরি থেকে আউট করে দিছে। আমার সিও ছিলেন একজন 39 বেঙ্গল সাভারে যখন ছিলাম, তার এগেনস্টে উনি তখন ইউনিভার্সিটিতে ছিলেন, প্রেসিডেন্ট জিয়া যখন হত্যা হয় তখন সাথে সাথে ওনার চাকরিতে, সাথে সাথে তার নামে মামলা হয়েছে, সাথে সাথে উনি চাকরি থেকে চ্যুত। আর গুম খুনের মতো গর্হিত কাজের মধ্যে জড়িত অফিসারগুলা এখন সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টের মধ্যে মানে 5 স্টার 5 স্টার অ্যাকোমোডেশনে আছে। ওনার তো উচিত ছিল প্রথমেই এসে বলা যায় যে এদেরকে নর্মাল চাকরিচ্যুত করা। এটা তো তার চাকরিচ্যুত করে নাই, এবং সেই সাথে উনি গুম খুনের অধ্যাদেশটা উনি বাতিল করে দিচ্ছেন। এ থেকে আমরা কি মেসেজ পাবো?
এর থেকে আমি যেটা মেসেজ পাই সেটা হচ্ছে, আমি মনে করি যে এই 17 বছর বিএনপিকে যে আওয়ামী লীগ সরকার যেভাবে দলিত করেছে, পদদলিত করেছে, তাদেরকে প্রেসার দিয়ে রেখেছে, তাদের নেতা কর্মীদের উপরে এত অত্যাচার করেছে, কারা? এই যারা যারা গুম খুনের সাথে। আর এই গুম খুন আইন বাতিল এবং যারা গুম খুন করতো তারা তাদের এখন ক্লোজ ফ্রেন্ড হয়ে যাচ্ছে বিএনপির। এটা থেকে আমি কি মেসেজ পাই? আমি একটাই মেসেজ পাই, ওই যে স্যার যেটা বলেছে, শিলং সালাউদ্দিন সাহেব আসছে ভারত থেকে ট্রেনিং নিয়ে। আসার পরে আমি এখন পর্যন্ত যত কিছু দেখতেছি সবগুলোই ভারত বান্ধব নীতি এস্টাবলিশ করার চেষ্টা করতেছে বিএনপি। আমি এটার ঘোর বিরোধিতা করি, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ঘোর বিরোধিতা করি। যে এখন আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে কিভাবে। প্রথমে হচ্ছে, আমরা সবাই জানি যে সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপ আছে যারা ভারতের সাথে কানেকশন রাখতো। এখন তো উচিত ছিল, যেটার মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল, একটা বড় লেভেলের একটা কমিটি করা, যে কমিটির মাধ্যমে বাংলাদেশ থেকে যে ভারতের যে হেজিমনি যেটা আছে এটাকে কন্ট্রোল করা। আমি এটা জিনিস বলতে পারি যে বিএনপি হয়তোবা কোন একটা কর্নার থেকে চাচ্ছে যে হ্যাঁ, ভারত এবং আমেরিকা এখন তাদেরকে চায়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তারা চায় বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকুক। আর দুর্বল সরকার থাকবে তখনই যতদিন পর্যন্ত ভারতের হেজিমনিটা আমাদের আমাদের যে অর্গানাইজেশন, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, প্রশাসনের মধ্যে যেভাবে খেয়ে আছে। আমি নিজে পার্সোনালি মিলিটারি অফিসার তখন আমি চাকরিতে ছিলাম, সার্ভিং মিলিটারি অফিসার আমাকে তার ভারতীয় কানেকশনের কথা সরাসরি বলেছে, কারণ তখন একটা স্ট্যাটাস সিম্বল ছিল যে মিলিটারিতে আমি আছি এবং আমার ভারতীয় কানেকশন আছে। এই জিনিসটাকে আমরা ঘৃণা করতে বা এটাকে বিরোধিতা করতে যদি বিএনপি না করে ইমিডিয়েটলি, কখন করবে? আমি কয়েকদিন আগে একটা ইয়াতে লিখেছিলাম যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যিনি কিনা অজিত দোভালের সাথে তার টেক্সট ম্যাচের আদান প্রদান ছিল যখন 5ই আগস্টের আগে, উনি ছিল হচ্ছে আহ, উনি অজিত দোভালকে টেক্সট দিয়ে জানিয়েছেন যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আন্দোলন দমন করতে পারবে না, আমাকে সেনা প্রধান বানান, আমি দমন করব। সেই টেক্সট সহ জেনারেল ওয়াকার তাকে ডেকেছে এবং ইনিও ভারতের এজেন্ট, জেনারেল ওয়াকারও ভারতীয় এজেন্ট। এখন কি করবে? এখান থেকে গিয়ে ওনাকে এনডিসিতে পোস্টিং দিয়েছে। সেই জেনারেল এখনো সার্ভিং, সেই জেনারেল এখনো সার্ভিং। সো আমরা কি চাই না বাংলাদেশ সরকারকে ভারতীয় হেজিমনি করতে? এটাই তো তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। এইটাই ইন্ডিকেট করে যে বিএনপি সরকার অ্যাকচুয়ালি ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ক্ষমতায় এসছে। আমরা সবাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা দেখেছি এবং এটার এখন ওই যে ফেরদৌস স্যার যেটা বললেন যে 70% ভোট দিয়েছে এবং বিএনপি কে যদি আমরা ধরে নিই সহি ইলেকশন হয়েছে, ক্ষমতা দিয়েছে, তার মানে কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আর তাকে যে যে পার্সেন্টেজ ভোট দিয়েছেন 50%, ওটার না, উনি পুরো 100%-এর প্রধানমন্ত্রী। আর 100%-এর প্রধানমন্ত্রী যদি হন, উনি 100%-এর কথা এবং তাদের যে ডিমান্ড এটা তাকে ফুলফিল করতে হবে। উনি যদি ডিমান্ড ফুলফিল করতে না পারেন, এই যে যেমন বলতেছে যে এখন কি বলে, গণভোটকে তারা অ্যাকসেপ্ট করতেছেন না, সংবিধানের সংস্কারটা অ্যাকসেপ্ট করতেছে না, এগুলো কিন্তু জনগণ 100% অধিকার। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমার ক্লোজ কিছু আত্মীয় স্বজন আছে বিএনপি রাজনীতির সাথে জড়িত, তারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, দে আর ভেরি ফ্রাস্ট্রেটেড। প্রথমেই হচ্ছে তারা যে বিএনপির লোকজন যে আওয়ামী লীগকে নিয়ে আসতেছে, এই যে একটার পর একটা, ফেরদৌস স্যার যে বললো জামিন দিয়ে বের করে নিয়ে আসছে, অন গ্রাউন্ডে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম, আপনি জিজ্ঞেস করছেন চাচা আপনি কোথায় ভোট দিচ্ছেন, আমি তো ইয়াতে বিএনপিতে ভোট দিচ্ছি। কেন বিএনপি ভোট দিচ্ছেন? তার বিএনপিতে ভোট দিলে আওয়ামী লীগ আবার আসবে। এই আস্থাটা, এই আস্থাটা তার ভিতরে কে ঢুকাইছে? এটা যদি একটা হইতো আমি বুঝতাম। এরকম অনেক ভিডিও আমি দেখেছি। সো আমি যেটা মনে করতেছি, বিএনপি একসাথে অনেকগুলা ভুল করতেছে। এই যে কয়েকদিন আগে কে মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল খালেদ ধরছে, ভেরি ওয়েলকাম, দে আর ট্রু রিয়েল কালপ্রিট। এরপরে কিন্তু আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে জেনারেল হাসান মাসুদকে ধরার একটা প্ল্যান তাদের হাইয়েস্ট মানে ক্যাবিনেট মিটিং এ ডিসিশন হয়েছিল। আমি জানার পরে আমি একটা পাবলিক ওপিনিয়ন করছি, পরে তারা এটা থেকে ব্যাক আপ করছে এবং রিসেন্টলি আরেকজন লেফটেন্যান্ট কর্নেলকে ধরেছে। এবং আমি যেটা শুনতেছি যে উনি নিজেও এই গত 15 বছরে ওখানে ভিকটিম। এটা হচ্ছে কেউ একজন বিএনপি কে প্লে করতেছে যাতে বিএনপির যে মেইন এফোর্ট যেটা
মানে সংস্কার এবং ইয়ার থেকে দূরে সরে দেওয়ার জন্য কেউ একজন দিয়েছিল যে হাসান মাসুদকে ধরার জন্য, কেউ একজন বুদ্ধি দিয়েছে এই যে লেফটেন্যান্ট কর্নেল স্যারের নামটা আমি ভুলে গেলাম, জাস্ট সকালবেলা উঠেই জিনিস, আফজাল স্যারকে ধরেছে। উনি উনি ওখানে ছিল, ওনার দোষ থাকতে পারে, বাট কথা হচ্ছে উনার লেভেলটা আর ইয়ার লেভেলটা এক না। এখানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে পিলখানা হত্যার বিচার করা। পিলখানা হত্যার বিচার ওই হয়ে যাওয়ার পরে যে ডিপ ফ্রিজে ঢুকেছে, এই যে গত 35 দিন না আর কতদিন হইলো ইয়ার এই পিলখানার বিচার নিয়ে কি লোকজন সামনে আসতেছে। আমরা মামুন খালেদ নিয়ে কেন খুশি হয়েছি, কারণ সে পিলখানার সাথে জড়িত। আমরা মাসুদুদ্দিন চৌধুরী কেন ইয়ে হচ্ছে, উনি পিলখানার সাথে জড়িত না, কিন্তু অন্যান্য কুকীর্তির সাথে জড়িত, অন্য কিছুর সাথে জড়িত। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমরা কাকে কাকে অ্যারেস্ট করতেছে দেখতেছি। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে 111 এর সাথে যারা জড়িত তাদেরকে আসতে। 111 এর সাথে জড়িত কারা জড়িত? এরা জড়িত যারা তারেক রহমানকে নির্যাতন করছে তাদের সাথে জড়িত। আমার কথা হচ্ছে একটা জিনিস আমি বলি, অবশ্যই তারা যে অন্যায় করেছে অন্যায়ের বিচার হইতে হবে, কিন্তু এই বিচারটা শুধু প্রতিহিংসা বিষয়ক হইতে হবে না। বাংলাদেশের জনগণের, যেমন আমি সেনা বাহিনীর প্রাক্তন অফিসার হিসেবে আমি যা করি, পিলখানাটা আমার হচ্ছে প্রায়োরিটি। যারা মোল্লা মুসল্লি যারা আছেন তাদের দাবি হচ্ছে শাপলা চত্বরের বিচার আগে হইতে হবে। উনি হচ্ছেন বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। উনি কেটা করতেছে সবার এজেন্ডা বাদ দিয়ে ওনার নিজের পার্সোনাল এজেন্ডা আগে, যে আমাকে যারা নির্যাতন করছে তাদেরটা আগে ধরবো। এটা উনি ভুল করতেছেন। এটা পাবলিককে ব্যাড একটা মেসেজ দিচ্ছে যে হি ইজ ডুইং ফর হিমসেলফ, নট ফর আস। আমি চাই যারা তাদেরকে ইয়া করেছিল, এই যে যেমন বলছি যে মামুন খালেদ এবং ইয়া কি মাসুদ্দিন চৌধুরী, উই আর ভেরি হ্যাপি। আমি এদের দুর্নীতি আমি ক্লোজ থেকে দেখছি, ভেরি হ্যাপি। বাট এইটা এবং এর সাথে যে অন্যান্য যেগুলো আছে এগুলা মিলাইলে যদি আমরা মনে করি যে উনি তার নিজের পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতেছেন, আমার এজেন্ডা তো ফুলফিল করতেছেন না। পিলখানা হত্যাকাণ্ড যারা সরাসরি জড়িত তাদের নামে তো এখনো কোনো কিছু হচ্ছে না, যারা হেফাজতের ইয়ার সাথে জড়িত তাদের তো এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। সো বাংলাদেশকে, বিএনপিকে সম্পূর্ণ জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু বিএনপির লোকজনকে নিয়ে এগিয়ে গেলে চলবে না। আমি মনে করি যে এই যে আইসিটি মামলার যে আন্তর্জাতিক অপরাধ কমিশন যে তাজুল যে ছিল, উনি একজন ভালো প্রসিকিউটর ছিল, উনাকে জাস্ট দলীয় ট্যাগ দিয়ে সরে দেওয়াটা উচিত হয় নাই। আমি এটা কনফার্ম বলতে পারি যে এখন যে সমস্ত ইয়ার জিনিসটা হচ্ছে এগুলা আইনের ফাঁক ফোকরে চলে যাবে। কারণ আইনের ফাঁক ফোকর এমন একটা জিনিস, আমি নিজে আমি নিজে একটা মিলিটারি একটা প্রসিকিউটর ছিলাম একটা কেসের মধ্যে। আমি যখন ওই কেসটা নিয়ে জ্যাক ডিপার্টমেন্টকে বললাম, তারা সবাই বললো সেকশন 55, ফেরদৌস স্যার জানে সেকশন 55 কি। এটা এমন একটা এটা দিয়া হাইয়েস্ট বোধহয় 5 বছর জেলও দেওয়া যায়, আবার ছেড়েও দেওয়া যায়, এমন একটা জিনিস। আমাকে যখন তারা বললো আমি অ্যাকসেপ্ট করি নাই, আমি দিছি ক্রিমিনাল ইন্টিমিডেশন, চিটিং বা অরিজিনাল। আমার কাছে দেখে মনে হচ্ছে আমি একজন আইন বিশেষজ্ঞ না, কিন্তু সেই 6টা চার্জ দিয়েছিলাম, 5টা প্রুভড হয়েছে ফাইনালি ইয়াতে। সো আইন এমন একটা জিনিস, আইনজ্ঞরা তাদের নিজের সুবিধা মতো নিজের দলের সুবিধা মতো ব্যাখ্যা করে, এবং আমি মনে করি বিএনপি অ্যাট প্রেজেন্ট তাই করতেছে এবং এটা ভুল করতেছে। এটা ভুল করার কারণে জনগণ তাদের সাথে আর থাকবে না। একটা সময় যারা তৃণমূল পর্যায়ে বিএনপিতেও আছে তারাও এই আন্দোলনে রক্ত দিয়েছে, তারা এই জিনিসটা পছন্দ করবে না বলে আমি মনে করি। আমি এই